মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতি চায় বাংলাদেশ, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চালু থাকার আশাবাদ। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আপিল শুনানি শেষ, রায় 17 ফেব্রুয়ারি। এবং সব জেলায় পৌঁছেছে ভ্যাকসিন, টিকার নেতিবাচক প্রভাব নেই, সুস্থ সবাই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মিয়ানমারে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং সাংবিধানিক ব্যবস্থা পুনর্বহাল হবে বলে প্রত্যাশা করে বাংলাদেশ। দেশটিতে ফের সেনা শাসন জারির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। উল্লেখ করা হয়, নিকটতম প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক, এটা বাংলাদেশের প্রত্যাশা। বাংলাদেশের অবস্থান জানানোর পাশাপাশি রাখাইনের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও আশা করা হয় বিজ্ঞপ্তিতে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মিয়ানমারের রাখাইন রাজ্য 2017 সালে সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করে দেশটির সামরিক সরকার। প্রাণ বাঁচাতে বাংলাদেশের সীমান্তে জড়ো হয় লাখ লাখ বিপন্ন মানুষ। সীমান্ত উন্মুক্ত করে আশ্রয় দিয়ে উদারতা ও মানবিকতা দেখায় বাংলাদেশ। কূটনীতির নানা দোলাচলে ঝুলে থাকে প্রত্যাবর্ষণ প্রক্রিয়া। রোহিঙ্গা সংকট দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনার টেবিল হয়ে পৌঁছেছে হেগের আন্তর্জাতিক আদালতেও। কথা দিয়ে কথা রাখেনি সূচি সরকার। প্রক্রিয়া শেষ মুহূর্তে এসে 3 দফায় ভেস্তে গেছে প্রত্যাবর্ষণ প্রক্রিয়া। গেল 1 বছরে করোনা মহামারীতে পুরোপুরি বন্ধ ছিল আলাপ আলোচনা। সর্বশেষ চীনের মধ্যস্থতায় এবছরের জানুয়ারিতে ত্রিপাক্ষিক ভার্চুয়াল বৈঠক হয়। বরফ গলছিল, পরিবর্তন দেখা দিয়েছিল মিয়ানমারের মনোভাবে। এর মধ্যেই আবারও সামরিক অভ্যুত্থানের খবর। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মিয়ানমারের গণতান্ত্রিক ধারা অব্যাহত দেখতে চায় বাংলাদেশ। সামরিক অভ্যুত্থানের ঘটনা রোহিঙ্গা প্রত্যাবর্ষণের 2 দেশের চলমান উদ্যোগে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করে বাংলাদেশ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা। আপনাদের জানাব, আগে লেট আস লুক ইনটু ইট, তারপরে আপনাকে জানাব। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ, রায় 17 ফেব্রুয়ারি। শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এদিন ধার্য করেন। শুনানিতে নিম্ন আদালতের 10 জঙ্গির সাজা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আর এই রায় বাংলায় দেয়া হবে বলে জানান তিনি। 2000 সালে কোটালীপাড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে ভাষণ দেওয়ার কথা ছিল। সমাবেশের 2 দিন আগে 20 জুলাই কলেজ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী বোমার অস্তিত্ব পাওয়া যায়। প্রকাশিত হলো বঙ্গবন্ধু তার পরিবার সম্পর্কে প্রাসঙ্গিক শেখ হাসিনার সংকলিত বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জনক আমার, নেতা আমার। জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটি প্রকাশ করেছে চারুলিপির প্রকাশনী। এছাড়া জয় বাংলা নামের আরেকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি, যার ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধু কন্যা। বইটিতে স্বাধীনতার আগে 1970 সাল থেকে গণমাধ্যমে দেয়া জাতির পিতার সাক্ষাৎকার সংকলন করা হয়েছে। এসব সাক্ষাৎকার সংগ্রহ ও সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও লেখক পিয়াস মজিদ। করোনার টিকা নেয়ার পর সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতোমধ্যে সব জেলায় টিকা পৌঁছেছে বলেও নিশ্চিত করা হয়েছে। এমন প্রেক্ষিতে নিবন্ধনের সময় পছন্দের হাসপাতাল উল্লেখ করার আহ্বানও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করতে সব স্তরের স্বাস্থ্যকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 27 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদ্বোধন করেন করোনার টিকাদান কর্মসূচির। এদিন স্বাস্থ্য অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তাও টিকা গ্রহণ করেন।
টিকা নেয়ায় তার কোনো সমস্যা হয়নি জানিয়ে অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, যাদের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল তারাও এখন সুস্থ। টিকা দেওয়ার পরে 1-2 দিনের মধ্যে তাদের জ্বর হয়েছিল, কারো মাথা ঘুরেছে, কারো 1-2 বার বমি হয়েছে, কেউ বলেছে যে আমি একটু বেশি ভয় পেয়েছিলাম এরকম, কিন্তু সবাই এখন সুস্থ আছে। ইতিমধ্যে সব জেলায় টিকা পৌঁছানোর ব্যবস্থা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক। আমরা ডিস্ট্রিক্ট হিসেবে আসলে বন্টন করেছি এবং যেখানে যত জনসংখ্যা রয়েছে জনসংখ্যার ভিত্তিতে ক্যালকুলেশন করে করা হয়েছে। ঢাকায় যেহেতু জনসংখ্যা বেশি, ঢাকায় টিকার অনেকখানি ঢাকাতেও রাখা হচ্ছে। এদিকে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে অনলাইন আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল বলতে বলেছি, ইমার্জেন্সি তো যে কারোরই ইমার্জেন্সি হতে পারে, তাই না? কিন্তু ইমার্জেন্সি বাদে আমরা বলেছি যে 10 তারিখ পর্যন্ত আমাদের টিকা দেওয়ার কার্যক্রম না হওয়া পর্যন্ত সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের ছুটিতে যাবেন না এবং কোনো রকমের স্টেশন লিভ করবেন না। যাদের স্মার্টফোন নেই বা যারা নিবন্ধন করতে পারবে না তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রান্তিক টিম সহায়তা দেবেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় আজও গেছে করোনা ভ্যাকসিন। শুরু হয়েছে চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ কার্যক্রম। লক্ষ্মীপুরের সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল গাফফার জানান, তাপমাত্রা পরীক্ষার পর এসব ভ্যাকসিন গ্রহণ করা হয়। 5টি কার্টুনে মোট 60,000 ডোজ ভ্যাকসিন এসেছে। প্রতিটি কার্টুনে 6,000 ফায়াল আছে। পরে সিভিল সার্জন অফিসের পাশের ভবন ইপিআই কোল্ড স্টোরেজে সেগুলো রাখা হয়। ঝিনাইদহে স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম জানান, সোমবার ও মঙ্গলবার 34 জন প্রশিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। এরা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার 4 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 25 জন প্রশিক্ষণার্থী অংশ নেন এবং পরে তারা স্ব উপজেলায় প্রশিক্ষণ দিবেন। আগামী 7 ফেব্রুয়ারি থেকে করোনা টিকা দেওয়া শুরু হবে। করোনা ভ্যাকসিন দিতে চট্টগ্রাম মহানগরী ও জেলায় স্থাপন করা হয়েছে টিকাদান কেন্দ্র। স্থাপন প্রস্তুত রয়েছে কর্মী ও স্বেচ্ছাসেবকরা। চলছে চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ কার্যক্রম। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টিকাদান কার্যক্রম। এর আগেই নিবন্ধন শেষ করার আহ্বান জানিয়েছে সিভিল সার্জন। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি স্বপ্নম। চট্টগ্রাম মহানগরীতে করোনা ভ্যাকসিন দেয়া হবে 65টি কেন্দ্রে। এই কার্যক্রম সফল করতে 380 জন টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই মধ্যে শুরু হয়েছে চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ। মহানগরের টিকা কর্মসূচি সফল করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 10টি, সম্মিলিত সামরিক হাসপাতালে 4টি, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে 10টি, মোস্তফা হাকিম মাতৃসদন, বন্দরটিলা মাতৃসদন, ছাপা মোতালেব মাতৃসদনে 6টি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 8টি এবং পুলিশ হাসপাতালে 1টি কেন্দ্র থাকবে। বিভিন্ন হাসপাতালে থাকবে আরও 14টি কেন্দ্র। প্রতি কেন্দ্রে সেবা দেবেন 2 জন ভ্যাকসিনেটর এবং 4 জন স্বেচ্ছাসেবক। কার্যক্রম তত্ত্বাবধান করবেন 14 জন চিকিৎসক। সর্বমোট আমাদের 65টি টিম কাজ করবেন। প্রতিটা টিমে 2 জন করে ভ্যাকসিনেটর থাকবেন এবং 4 জন স্বেচ্ছাসেবক থাকবে। সর্বমোট আজকে 21 জন আমাদের 14 জন চিকিৎসক, 7 জন টেকনিশিয়ান, মোট 21 জন এখানে কর্মকর্তা কর্মচারী ট্রেনিং প্রশিক্ষণ নিচ্ছেন আজকে এবং আগামীকাল। তারাই আবার এই 65টি টিমে যারা কর্মরত দায়িত্ব পালন করবেন তাদেরকে আবার ধাপে ধাপে ট্রেনিং করানো হবে। এছাড়া 14টি উপজেলার প্রতিটি হাসপাতালে 2টি দল টিকা কার্যক্রমে নিয়োজিত থাকবে। প্রতি দলে সদস্য থাকবেন 6 জন। আমাদের 14টাই উপজেলায় 28টা টিম কাজ করবে এবং প্রতি টিমে 6 জন করে সদস্য থাকবে এবং ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে রোববার 4,56,000 ডোজ করোনা ভ্যাকসিন চট্টগ্রামে পৌঁছেছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পল্লী বিদ্যুতের ঠুনকো অজুহাত, বড় মৌসুমে সংযোগ বিচ্ছিন্ন, মাথায় হাত কৃষকের। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। রংপুরে হিমেল বাতাস ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। প্রচণ্ড শীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 শিশু কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। এদিকে মৌলভীবাজার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও নামতে পারে।
কনকনে ঠান্ডা ও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে কুড়িগ্রামে। তীব্র ঠান্ডা আর কুয়াশার কারণে পিছিয়ে যাচ্ছে বড় আবাদ। লালমনিরহাট ও পঞ্চগড়ে প্রচণ্ড শীতে কাজে যেতে না পারায় বিপাকে হতদরিদ্ররা। গাইবান্ধায় সকাল থেকে দিনভর সূর্যের মুখ দেখা যায় না। রংপুর নগরীর আরকে রোড এলাকায় ট্রাক, ট্যাঙ্ক, লরি আটকিয়ে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক ও ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বেলা 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 3 ঘণ্টা ব্যাপী কর্মসূচিতে রংপুর ঢাকা মহাসড়কে সকালে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। ট্রাক ও ট্যাঙ্ক লরি শ্রমিকরা জানায়, রংপুর মেট্রোপলিটন থানা পুলিশ যেখানে সেখানে ট্রাক, ট্যাঙ্ক, লরির কাগজপত্র দেখার নামে ড্রাইভার হেল্পারদের ঘণ্টার পর ঘণ্টা আটকিয়ে রেখে হয়রানি করে। টাকা না নিলে ঠুনকো অভিযোগ এনে মামলা দেয়। সকালেও একটি ট্রাক আটকিয়ে তারা চাঁদা দাবি করে। এ ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল শনিবার ঘোড়াঘাটের বাউপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাউপুকুর গ্রামের এক আদিবাসী তরুণীর সাথে রাজু নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্রেমের ঘটনা বখাটে যুবক লাবু জানতে পেরে ওই কিশোরীর ফোন নম্বর জোগাড় করে। এরপর লাবু প্রেমিকের ছদ্মবেশে শনিবার রাতে সেই কিশোরীকে দেখা করতে বলে। মেয়েটি আসলে লাবু সহ আরো 2 কিশোর মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর মা রোববার রাতে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই 3 ধর্ষককে গ্রেফতার করে। নির্যাতিতাকে পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টর চাপায় 3 জন নিহত হয়েছে। দুপুরে উপজেলার নজিপুর সাপাহার আঞ্চলিক মহাসড়কের সন্দেশপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নজিপুর থেকে একটি ইটবোঝাই ট্রাক্টর সাপাহারের দিকে যাওয়ার পথে বিপরীতগামী একটি অটো 4 জনকে চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও 2 জন মারা যান। নিহতদের মধ্যে একজন ট্রাক্টরের হেল্পার রিপন। বাকি 2 জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। কুমিল্লা ও গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লা সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানে পাবলিক টয়লেট সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নগরীর মোগলটুলি, রাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাইদ। গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় অবৈধ দখলে থাকা জমি দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল থেকে কোনাবাড়ির মিরপুর মৌজায় জেলা প্রশাসনের আওতাধীন 4 একর 81% জমির উপর গড়ে ওঠা বসত বাড়ি সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ রাস্তা ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল। চাঁপাইনবাবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের কাটানীতলা থেকে হাসনপুর ফিল্ডের হাট পর্যন্ত প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। এ সময় ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা দিয়ে গেছেন তার সুফল দেশের প্রতিটি মানুষ পাবে। শহরের সাধারণ মানুষ যেমন নাগরিক সুবিধা পায়, গ্রামের মানুষও সেই নাগরিক সুবিধা পাবে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় 84 লাখ টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের ক্যাটানীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ শুরু হয়েছে। বিল বকেয়া না থাকলেও বোরো চাষের ভরা মৌসুমে ঠুনকো অজুহাতে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ায় দিশেহারা রংপুর বদরগঞ্জের শতাধিক চাষি। অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই কেটে দেওয়া হয় সংযোগ। আর এই বিচ্ছিন্নের যৌক্তিক কারণ দেখাতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতিও। আলী হায়দার রমনি ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। পতিত পড়ে আছে জমি, পানির অভাবে চারা লাগাতে পারছেন না কৃষক। গত বছর ট্রান্সফরমার ও খুঁটি সহ বিভিন্ন সরঞ্জামের জন্য 1 লাখের বেশি টাকা স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে জমা দিয়ে সেচের মোটর চালাতে বিদ্যুৎ সংযোগ নেন মকসুদপুর প্রামাণিকপাড়া গ্রামের চাষি আবু বক্কর সিদ্দিক। গত 15 জানুয়ারি কোনো নোটিশ ছাড়াই পল্লী বিদ্যুৎ সমিতি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
ফলে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও 200 বিঘা জমি নিয়ে বিপাকে শতাধিক চাষি। পল্লী বিদ্যুতের নিয়মকানুন অনুযায়ী সে সংযোগ নেই, যথারীতি 1 বছর এটা অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে বিচ্ছিন্ন করে দেয়। সবারই তো জমি গাড়াগাড়ি শেষ হয়ে গেছে, এখন আমরা জমি এখনো কাটতে পারিনি। পানি তো এখন আর অন্য টাকা কোনো ব্যবস্থা আছে, সেই রকম তার ব্যবস্থা নেই। কৃষকদের অভিযোগ, প্রভাবশালী কারো ইঙ্গিতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 3000-4000 পর্যন্ত বেশি আছে, দূরত্ব আছে। আর আমাদের 500 গজের মধ্যে আমাদের মোটরটা আছে, সেই মোটরটা কাটলো, মিটারটা নিয়ে গেল। খুঁটি থেকে 120 মিটারের বেশি দূরে হওয়ায় সংযোগ বিচ্ছিন্নের কথা জানায় পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। এমপি মন্ত্রী বা উপজেলা চেয়ারম্যান তারা তো বলতেই পারে, কিন্তু হলো যে অভিযোগের সত্যতা না থাকলে পরে তো আমরা ওখানে কোনো অ্যাকশন নিতে পারবো না। বোরো আবাদ নিশ্চিত করতে শিগগিরই বিদ্যুৎ সংযোগ চান চাষিরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। নোয়াখালীর চাপরাশিরহাট বণিক সমবায় সমিতির উদ্যোগে অগ্নিদগ্ধ ব্যবসায়ীদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সকালে চাপরাশিরহাট বণিক সমিতির কার্যালয়ে 10 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়। গেল 27 জানুয়ারি চাপরাশিরহাট বাজারে 10টি দোকানঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। চাকরি স্থায়ীকরণের দাবিতে সিরাজগঞ্জের নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকোর পিস্টেট কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি হয়েছে। সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি হয়। পিস্টেট কর্মচারী ঐক্য পরিষদ সিরাজগঞ্জ ও পাবনার অঞ্চলের আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে ঐক্য পরিষদের নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অবিলম্বে মিটার রিডিং ও বিল বিতরণের কাজে নিয়োজিত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। বর্ণমালা র্যালির মাধ্যমে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করা হয়েছে সিলেটে। দুপুরে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয় র্যালি। বাংলা বর্ণমালা হাতে নিয়ে র্যালিতে অংশ নেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ, সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে নৃত্যালেখ্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। সমাবেশে ভাষার মাসকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। এবার চট্টগ্রাম সংবাদ। পৌর নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট চট্টগ্রাম, চলছে সভা সমাবেশ। বিকেলে চট্টগ্রামের রাউজান সহ বিভিন্ন স্থানে নির্বাচনী সভা সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন। 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 4র্থ দফার চট্টগ্রামের চান্দনাইশ, সাতকানিয়া ও পটিয়া পৌরসভার নির্বাচন। 5ম দফায় চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, মিরসরাই ও বারৈয়ারহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 5ম দফা নির্বাচনের জন্য আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। চট্টগ্রামের কর্ণফুলী ও হাটহাজারী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি, মাস্ক ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর চট্টগ্রাম ফ্লোটিলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় বিএনসিসি রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান ও চট্টগ্রাম ফ্লোটিলা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মোহাইমেন প্রিতুল সহ সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কার্যক্রম আগামী 7 দিন চলমান থাকবে বলে জানায় আয়োজক কমিটি। চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারা থানা এলাকায় পৃথক অভিযানে 36,115 পিস ইয়াবা সহ 7 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে র্যাবের একটি দল গোপন সংবাদ পেয়ে অভিযান চালায়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত 2টি ট্রাক জব্দ করা হয়। আটক 7 আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
একাত্তরের পরাজিত শক্তিকে মোকাবেলা করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চান্দনাইশের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়ার নাসির উদ্দিন মিন্টুকে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সম্পাদক নির্বাচিত করায় গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেরানীহাটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ বদিউল আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান MA মোতালেব, CIP সহ অন্যান্য নেতারা। চট্টগ্রামের লালখান বাজার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রতিপক্ষকে দায়ী করেছে নবনির্বাচিত কাউন্সিলর আবুল হাসানাত বেলাল। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, লালখান বাজার এলাকা সন্ত্রাসী মাদক সেবীদের আস্তানায় পরিণত হয়েছে। সন্ত্রাসীদের কবল থেকে এলাকাবাসীকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন নবনির্বাচিত কাউন্সিলর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থায়ী আওয়ামী লীগ নেতা সহ গণ্যমান্যরা। এরই সাথে শেষ করছি ২১ দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতি চায় বাংলাদেশ, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চালু থাকার আশাবাদ। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আপিল শুনানি শেষ, রায় 17 ফেব্রুয়ারি। এবং সব জেলায় পৌঁছেছে ভ্যাকসিন, টিকার নেতিবাচক প্রভাব নেই, সুস্থ সবাই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।